বাংলাদেশকে তিনটি শর্ত দিয়েছেন। আসলে বাংলাদেশ কেন, এটা তারেক জিয়াকে তিনটি শর্ত দিয়েছেন। তিনটি শর্ত তারেক জিয়াকে দিয়েছেন। তো এই তিনটি শর্ত দিয়েছেন তারেক জিয়াকে। এখন যে শর্তগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আপনারাও আপনাদের মতামত কমেন্টসে জানাবেন কার কি মতামত। তো এর ভিতরে আপনারা সকলে জানেন যে 2 দিন আগে আমাদের নোবেল লরিয়েট একমাত্র নুনুস অলরেডি ফ্রান্সে চলে এসেছেন। উনি ফ্রান্সের নিজ বাড়িতেই এই মুহূর্তে অবস্থান করছেন এবং বহাল তবিয়তে আছেন। আর ওনার যে অফিস, সে অফিসে আজকে সকালে উনি গিয়েছিলেন, ঘন্টাখানিক ছিলেন ওনার অফিসে, এরপরে বেরিয়ে এসেছেন আবার ঘরে। এই অবস্থা নুনুস গভর্নমেন্টের। বাকিদের অবস্থা তো আপনারা জানেনই। এদিকে আবার আসিফ ষাঁড়, তিনি একটা জরিপ চালিয়ে সেখানে 4 ঘন্টায় যেই রিফ্লেক্ট পেয়েছেন তার মধ্যে দেখা গেছে ওনার জরিপে উনিই ফেল করেছেন। কারণ উনি 26,000 লোকের মধ্যে প্রায় 16,000 লোকই ওনার বিপক্ষে, বাকি 9,500 ওনার পক্ষে ছিলেন। এই ছিল মূল ঘটনা। এরপর তো বাকি সব কিছু আপনারা জানেন, কোরবানির দিন কী হলো, কোথায় গ্যাঞ্জাম হইলো, কোথায় চামড়া নিয়ে সংঘর্ষ হলো, কোথায় মাংস বিতরণ কোথায় হবে, এগুলো নিয়ে মারামারি হইলো। এগুলো সব আপনারা জানেন। যেটা জানেন না বা যেটা এখনো হয়তো শুনেননি, কেউ কেউ হয়তো শুনেছেনও, কিন্তু যেটা নিয়ে হয়তো আগামী সপ্তাহখানেকের ভিতরে কথাবার্তা চলবে বা সামনের দিকে আসবে, সেইটা নিয়ে আসলে আলোচনা। আপনার এর ভিতরে একটা জিনিস জানেন যে বাংলাদেশের পাসপোর্ট আবার অ্যাকসেপ্ট ইসরায়েল, মানে পৃথিবীর সব দেশেই পাসপোর্ট বৈধ, অ্যাকসেপ্ট ইসরায়েল মানে ইসরায়েল যেতে পারবেন না বা ভিসা নিতে পারবেন না। এই ধরনের একটা নিয়ম চালু করার জন্য অলরেডি পাসপোর্ট নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা হচ্ছে ধান্দাবাজি। কারণ হচ্ছে যে আপনারা বলি যে ইসরায়েল, অ্যাকসেপ্ট ইসরায়েল থাকুক চাই না থাকুক, ইসরায়েল কিন্তু বাঙালিরে ভিসা দিবে না, দেয়ও না। বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্কই নেই, সুতরাং ভিসা দেয় না। কোথাও থেকে গেলে পৃথিবীর কোনো দেশ থেকে চেষ্টা করলো ভিসা দেয় না। সেটার প্রমাণ আমি নিজে আমি ফ্রান্স থেকে বাংলাদেশি পাসপোর্টে, এখন না, এটা 2013 সালে, মানে আমার এটা চেষ্টা করছিলাম ফ্রান্স থেকে, এটা বাংলাদেশি, আমাদের এক বাংলাদেশি ভাই, আমি বলতে আমি তার সাথে গিয়েছিলাম আর কি। চেষ্টা হচ্ছে ইসরায়েলের ভিসা, কারণ সে চ্যালেঞ্জ করছিল, পরে তারা নিয়ে তার পাসপোর্ট, আমার যেহেতু পাসপোর্ট নাই বাংলাদেশি, সুতরাং তার পাসপোর্ট দিয়ে আমরা ট্রাই করলাম। কিন্তু ও সরাসরি বললো না, কোনো বাংলাদেশি পাসপোর্ট ওরা ভিসা দিবে না, এটা যেটা আমি জানতাম। তো এখন হঠাৎ করে আবার সরকার ওইটা আনতেছে। তার কারণ হচ্ছে এই বুদ্ধিটা করছে আসলে পাকিস্তান, কারণ পাকিস্তানের পাসপোর্টে এটা আছে, সুতরাং পাকিস্তান প্রেশার করছে অনেকে, বাংলাদেশ বাই 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 লোক এটা দেওয়ার জন্য, সুতরাং সেটা চেষ্টা করতেছে। তবে সেটা রাখতে পারবে কি না জানি না। তো এদিকে আপনারা সকলে জানেন যে তারেক জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে আমেরিকায় ঢুকার। জাতিসংঘের যেহেতু মিটিং আছে, এবং আমাদের খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট পদপ্রার্থী, সব কিছু মিলে উনি জাতিসংঘে যেতে হবেন, এবং যেতে হলে ওনাকে ভিসা নিষেধাজ্ঞাটা তুলতে হবে। সুতরাং এই তদবির যখন চলছেন তখনই নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। শর্ত নাম্বার 1, সেটা হচ্ছে যে বাংলাদেশকে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্র আছে, তারা কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তবে যেহেতু আপনার আমাদের জাতির পিতা না, এই মানুষের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বইলা যে একটা ইব্রাহিম চুক্তি আছে, আমেরিকা যেটারে বানাইছিল 2022 কি 23 সালের সম্ভবত, বা তারও পরে বা আগে, ওই চুক্তি অনুযায়ী সকলকে ওই চুক্তিতে সিগনেচার করতে হবে, সেখানে বাংলাদেশকেও করতে হবে। এক, মানে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় যেটা, যদি স্বীকৃতি না দাও, বাংলাদেশ যদি স্বীকৃতি না দাও, তাইলে ওনাদের সামনে 2টা পথ খোলা আছে। একটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের পুরো অংশটাকেই, ওই যে চুক্তি হয়েছে একটা, এই চুক্তির আওতায় মানে ওদের নৌঘাঁটি করবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি চট্টগ্রাম বন্দরে ওদের নৌঘাঁটি বা নৌজাহাজ থাকবে। সেন্ট মার্টিনে থাকবে ওদের কিছু, কক্সবাজার বিমানবন্দরটাকে ওদের
বিমান ওঠানামার জন্য দিতে হবে, যুদ্ধ বিমান। এবং ওদের নাকি এখনকার যেটা দায়িত্ব সে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার মিরসরাজ যে ইকোনমি জোন পুরোটাকেই আসলে আপনার আমেরিকান সেনাবাহিনী থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। এই যদি আপনি কি না দেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেন, এবং সেকেন্ড চুক্তি যেটা, সেটা হচ্ছে যে আপনার করিডোর দিতে হবে। কোন করিডোর? মায়ানমারের সাথে। তাহলে এখানে যে তিনটা দাবি, এক হচ্ছে আপনি ইসরায়েলের মাইনা নেন, মাইনা নিলে বাকি দুইটা আচ্ছা ঠিক আছে আমরা একটু পিছায় হাঁটবো, কিন্তু পিছাই তো হাঁটবে না, এটা করবেই। আর যদি এটা না মানেন, যদি সরাসরি না মানেন, আপনি যদি বলেন যে না, তাইলে আপনাকে এই দুইটা দিতে হবে। এখন আপনারা একটা কথা বলেন আমারে, ধরেন ডোনাল্ড ট্রাম্প বলে যে ঠিক আছে তারেক ভাই আপনি কালকে আসেন, উনি হোয়াইট হাউসে গেলেন, সমস্ত টিভি সাংবাদিকদের সামনে একটা হাত মিলালেন, তখন বলে যে এই, ওই যে কাগজ দিলাম, এই যে কাগজ নাও, সাইন করো, তুমি ইসরায়েলের সমর্থন দিলাম। কোনো বেটার পাছায় ওই জোর আছে যে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর বলে যে না ভাই আমি করতে পারতাম না? আপনি মুড়ি খান, কইতে পারবে? কইতে পারবে না, এই সাহস তো নাই। তো এই সাহস কিন্তু একমাত্র শেখের বেটির কাছে ছিল, যার কারণে পারে নাই এতদিন। তো এখন এই এই তিন শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচণ্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। এবং যদি মানাইতে না পারে তাহলে ওনারও বিপদ, বাকিদেরও। তো ওনার বিপদ কি, উনি তো আমেরিকান পাপেট, উনি কাজগুলোই করতেছেন আমেরিকান। তা পাকিস্তান, যেটা পাকিস্তানের ভাই বাংলাদেশ, সুতরাং অ্যাকসেপ্ট বাংলাদেশ লিখে একটু তা মূল ঘটনা হচ্ছে যে অ্যাকসেপ্ট বাংলাদেশ করব করব, এটা যেটা করতে, এটা ধান্দা বললাম না, যে হয়তো করবে, পাসপোর্টের নামে কিছু পয়সা করে নিবে, নিয়া বাজেট টাজেট হবে, নতুন পাসপোর্ট হবে, এরপরে আমেরিকার পুনরাইজে যায় আবার এটা বাদ দিবে, বিশাল একটা লুটমাট চলবে। আর এর যে প্রেশার সেটা আপনারা একটু বুঝতে পারবেন। ওই যে ডোনাল্ড ট্রাম্প গরু এটাও জবাই করতে দিল না, কারণ হচ্ছে তো ওই গরুরে কি করবে জানেন? ওই গরুটা নাকি আমার চিড়িয়াখানায় যে আছে ওগুলো আর পয়লা চুল কাটবে, পরে বাঘের আর খাওয়ার করবে, সিংহ আর বাঘের খাওয়ার হবে ওটা পরে। এর দু প্ল্যান। আর এদিকে পুরো বৃহত্তর চট্টগ্রামটা যে চাচ্ছে, তার একটা জিনিস হয়তো আপনারা মিলাইতে পারেন। একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় ছাত্রলীগ মিছিল করবে, কোথায় কি করবে, এটা গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়, ধাই ধাই ধরে ফেলায়, মিছিলের আগেই ধরে ফেলায়। আর এই জায়গায় ওই যে জঙ্গল সলিমপুরে পুরা রাস্তা কাইটটা দিয়া, বুলডেজার দিয়া আপনার ইয়ের কি বলে র্যাবের দপ্তর ভাঙিয়ে দিছে বুলডেজার দিয়া। এটা নাকি ওনারা জানে না, AK-47 দিয়া 1 ঘন্টা গোলাগুলি, গোলা তো গুলি করছে ওরা, র্যাব তার গুলি করতে পারে না, এটাই এরা নাকি জানে না। তো এগুলো সব হচ্ছে যে আমেরিকার মূলত একটা চাল, যে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে কইরা দিবে যাতে সরকার বাধ্য হয় এই জায়গা দিতে। কারণ সরকার তো সরকার, চুক্তিভিত্তিক সরকার, উনি আসছেন, উনি এগুলো করতে হবে। এখন সরকার হয়তো বলতে পারেন যে আমরা ইসরায়েলকে যদি সমর্থন দেই তাহলে বাংলাদেশের এই জঙ্গি মুসলমানরা হয়তো খেপা যাবে, এরা হরতাল মিছিল মিটিং চালায়া যাবে, এটা সমস্যা, তার চেয়ে আপনি চট্টগ্রাম বন্দর ব্যবহার করেন, এইখানে ক্যাম্প করেন, করিডোর করেন, কোনো সমস্যা নাই। এইগুলো এক। আর এখন ঘটনা যে জামাত এবং বিএনপি সবাই জানতো কি কি চুক্তি, সুতরাং এরা একটা প্যাচে আছে। আর ওই যে জিসু মিয়া আরো কি কি চুক্তি, এগুলো তো কইরেই ফেলবে সরকার এই হয়তো আগামী 10-15 দিনের ভিতরে। তবে আপনারা এই যে বললাম যে ইসরায়েলের সিগনেচার, এটা হয়তো কাল পরশু না শুনলেও 1 মাস ওয়েট করেন, 2 মাস ওয়েট করেন, বা 3 মাসের ভিতরে মানে এইটা আপনার শুনবেনই। এটা আপনার শুনবেনই, কারণ হচ্ছে নোবেল প্রাইজ দিবে সম্ভবত আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। এইটার আগেই সমস্ত মুসলিমদের দিয়া চুক্তিটা করায়া ছাড়বে ডোনাল্ড ট্রাম্প, এবং যেটার প্রেশার বাংলাদেশের উপরে যাবে, এবং বাংলাদেশ সরকার কইরাও ফেলতে, কেন এত ওনারা তো আসছেনি সিগনেচার দিয়ে যে স্যার আমরা এই চুক্তি। তো তিনটা চুক্তি তো বুঝলেন। প্রথম চুক্তি, ইসরায়েলকে সমর্থন দিতে হবে রাষ্ট্র হিসেবে। দ্বিতীয়, যদি এটা না দাও তাহলে সেকেন্ড চুক্তি হচ্ছে যে তোমার চট্টগ্রাম বন্দর সহ বৃহত্তর চট্টগ্রামে ক্যাম্প, বিমান ঘাঁটি এগুলো সব করতে দিতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনার করিডোর, যেটা কথা হয়েছে, যেটা চুক্তি হয়ে গেছে আগে, ওইটার এবার পরিকল্পনা সহ বাকি কাজ বাংলাদেশ সরকারকে করতে হবে। এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এখন আমরা
দেখতে থাকি যে মানে কোনটা কোথায় যায়। এবং যেটা আপনাদের প্রমাণ হিসেবে যেটা বললাম যে ওই যে জঙ্গল সলিমপুরের এইটা আপনি জাস্ট একটু মিলাই নেন আমার কথার সাথে। আপনার যদি বিশ্বাস নাও হয় তারপর আপনি নিজে নিজে মিলান। কারণ বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন আমি মনে করি যে ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝেন, জিও পলিটিক্স ভালো বুঝেন। সুতরাং আমার চিন্তা এইভাবে, আপনারা একটু হিসাবগুলো মিলান দেখেন। তা নাহলে এমন কি প্রেশার ছিল যে এই ডোনাল্ড ট্রাম্পও জবাই করতে দিল না। নেইমার, তারপরে কুদ্দুস মুদ্দুস কত রকম পাটোয়ারি মাড়োয়ারি রেখেও গরু জবাই দিল না। ডোনাল্ড ট্রাম্প রাখছে আর কি গরু, এই গরু জবাই দিলে কি ক্ষতি হয়। তো এগুলো সব যদি আপনি একটা একটা করে ডট মিলান, ডটগুলো যদি মিলান, তাহলে আমার মনে হয় আপনার মাথায় ঢুকবে যে কোথায় কি চলছে, কোথায় কি হবে। তবে পাইক্যাদের বুদ্ধিতে পাসপোর্টের উপর যে কাম করতে আসতেছেন আবার উনি এইটার যে কি ঠেলাটা আবার খাইবেন, কারণ ট্রাম্প তো পাগলা। ধরেন আমি এই ভিডিওটা আপনার সকালে যাচ্ছে এখন বাংলাদেশ টাইম 11টার সময় যাচ্ছে। ধরেন এই সময় আপনি 11টার সময় ভিডিও দেখলেন আর 2-3 ঘন্টা পর ট্রুথ সোশ্যালে দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প লেখা দিছে যে এই সবাই ইসরায়েলকে সমর্থন করো এবং ওই যে জাতির পিতা ইব্রাহিম দলিলে সাইন করো, না হলে দিতাছি। তখন কিন্তু অবাক হয়েন না, যার কারণে আগে থেকেই বলতেছি এই ঘটনা হতে যাচ্ছে এবং এই চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা 99% বাংলাদেশের। কারণ তারেক ভাইয়া, সবার ভাইয়া নিয়ে আইসে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ওনার দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ দেশ ইনুস কাকা বেচে দিয়ে গেছে। এখন ওই যে গরিবের বউ সবার ভাবি কয় না, আসলে এটা না। আমাদের অবস্থা হচ্ছে যে ওই যে ধর্ষিতা নারী ধর্ষণের প্রমাণ করতে, যেমন ওই যে আমার বউ কোরআন হাদিসে আছে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ লাগবো যারা সাক্ষী দিব হ হ হ এবারা ধর্ষণ করছে। ওই রকম অবস্থা যে আমরা ধর্ষণ হব, ধর্ষণ হচ্ছি, ধর্ষণ হইতে থাকিব। দেখতে থাকুন। এই জুন মাসের প্রথম সপ্তাহে আসলে ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশের একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং সেই বৈঠকটিতে আসলে মিয়ানমারেরও যোগ দেবার কথা ছিল। তো সেই জায়গায় সেই বৈঠকটি স্থগিত হবার ফলে মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং তিনি আগামীকাল 30শে মে ভারতে আসবেন, 4 দিনের সফরে আসবেন এবং 1লা জুন তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। এই মিয়ানমারের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বর্তমান পার্সপেক্টিভে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে আরআইসির কথা কয়েকদিন ধরে বলছি, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, সেই আরআইসির সাথে এই ত্রয়ীর সাথে এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারও যুক্ত হয়েছে। এবং মিয়ানমার কেন এত ইম্পর্টেন্ট, কেন মিয়ানমারের দিকে আমেরিকারও কুনজর পড়েছে এবং বাংলাদেশকে ব্যবহার করে কেন সে মিয়ানমারে ঢুকতে চেয়েছিল, এর অন্যতম কারণ হলো রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস হলো এটা 17টা ধাতব পদার্থের একটা গ্রুপ এবং এইটাকে বলা হয় যে বর্তমান আধুনিক বিশ্বের নতুন তেল। আপনি প্রযুক্তি বলেন, সামরিক অস্ত্র বলেন, সবকিছুর তৈরিতে কিন্তু এটা লাগছে। এই যে ড্রোন, রাডার, যুদ্ধ বিমান, সাবমেরিন, সবকিছু তৈরিতে, ইভেন এই যে বৈদ্যুতিক গাড়ি, চিপস, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছুর জন্য এই রেয়ার আর্থ মিনারেলসটা দরকার। এই রেয়ার আর্থ মিনারেলস, যেটাকে বাংলায় বলে বিরল খনিজ, এই বিরল প্রকৃতির খনিজটা আসলে অতটা বিরল নয়, এটা অনেক বেশি আছে কিন্তু এটা ঘনত্ব কম থাকে। সুতরাং এটা উত্তোলন করাটা খুব ব্যয়বহুল এবং যেহেতু ঘনত্ব কম, এটা উত্তোলনের পরে প্রসেস করতে হয়, পরিশোধিত করতে হয় এবং যেটা আরো ব্যয়বহুল। সো এই প্রসেসিং এর অ্যাবিলিটিটা সব দেশের নাই এবং এই রেয়ার আর্থ মিনারেলস এর এটা মোটামুটি বলা যায় যে সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইন সেটা
চীনের দখলে, যে কারণে ভয়টা যে চীন যদি কখনো এই মিনারেলস এক্সপোর্ট করতে বাধা দেয়, তাহলে বিশ্বের প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো এই রেয়ার আর্থ মিনারেল দিয়ে তৈরি হয় সেগুলো হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য ভারত, ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু উদ্বিগ্ন এবং সবাই নতুন নতুন সোর্স খুঁজতেছে যে কোথায় রেয়ার আর্থ মিনারেলসের নতুন খনিজ পাওয়া যায়। তো যেটা বললাম যে চায়না অনেক এগিয়ে আছে এবং চায়নার যে রেয়ার আর্থ মিনারেলস তার প্রায় 50% আসে এই মিয়ানমার থেকে। চায়নার সীমান্তবর্তী দুটো স্টেট আছে, কাচিন স্টেট এবং শান স্টেট। সেখানে কাচিনের সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলের খনি আছে। সেখান থেকে তারা র ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে চীনে নিয়ে যায় এবং সেখানে প্রসেস করা হয়। চীনা কোম্পানি এবং এই যে মিয়ানমারের সীমান্ত এলাকায় যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরও কিন্তু চীন কাজে লাগায় এই ট্রান্সপোর্ট করার জন্য, মানে মিনারেল গুলো খনিজ থেকে উত্তোলনের পরে ট্রান্সপোর্টের ব্যাপারে এরা হেল্প করে। তারপর চায়নায় যাওয়ার পরে চায়নাটাকে প্রসেস করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। ইভেন এই যে টেসলা গাড়ি ইলন মাস্কের, সেটাও কিন্তু তৈরি হয় চায়নায়। তো সেই জায়গা থেকে চায়না এই মিয়ানমারের সাথে একটা খুব ভালো সম্পর্ক রাখছে, ভারতও একটা ভালো সম্পর্ক রাখতেছে, রাশিয়াও একটা ভালো সম্পর্ক রাখছে এবং এই চারটা দেশ যখন এক হয়ে যাচ্ছে এবং আপনি যদি এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনটি দেখেন, মমতার পরাজয়ের মধ্য দিয়ে এটি বিজেপির দখলে গেছে এবং তার ফলে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ওই বেল্টটা পুরোটাই তো এখন বিভিন্ন রাজ্যে বিজেপির দখলে। সুতরাং বিজেপির দখলে হওয়াতে যেটা হয়েছে যে মমতাকে আমি নিজেও বলেছি ডিপ স্টেটের এজেন্ট বলা হয়। তো এর ফলে সীমান্ত বরাবর আমেরিকার যে অ্যাক্সেসটা ছিল বা আমেরিকার দোসর যারা আছে বাংলাদেশে, তাদের যে পশ্চিমবঙ্গ দিয়ে যে অ্যাক্সেসটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন এই অঞ্চলে আমেরিকার বাংলাদেশ ছাড়া আর কোনো মিত্র নেই। কারণ শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আমেরিকা আসলে কতদূর যেতে পারবে, এবং এই বাকি চারটি দেশ যদি এক হয়ে যায়, জিওপলিটিক্যাল রাজনীতির যে নতুন সমীকরণটা হবে সেটা বাংলাদেশ এবং আমেরিকার উপরে কতটা চাপ সৃষ্টি করবে। এই কারণেই বিশ্ব কিন্তু তাকিয়ে আছে 1 তারিখে মোদি এবং জেনারেল মিন অং লাইংয়ের মধ্যকার বৈঠকটার দিকে, এবং ধারণা করা হয় যে এই বৈঠকে এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা হবে, রিসোর্স নিয়ে আলোচনা হবে, রিসোর্স শেয়ারিং নিয়ে আলোচনা হবে এবং এর মধ্য দিয়ে একটি বার্তা বিশ্ব পাবে। এবং আমেরিকা কদিন আগে চীনে গেছে, চীন কিন্তু $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে রাজি হয়েছে আমেরিকায়, কিন্তু এই সামরিক এবং কূটনৈতিক বিষয়ে তেমন কোনো শেয়ারিংয়ে যায়নি। ভারতেও মার্কো রুবি চলে গেলেন, সেখানেও কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার রয়েই গেছে যে ভারতে আমেরিকা ইনভেস্ট করবে, ভারত আমেরিকান ইকুইপমেন্টস কিনবে, সমরাস্ত্র কিনবে, সব ঠিক আছে, কিন্তু যখনই এই সামরিক এবং কূটনৈতিক কৌশলের বিষয়গুলো আসে তখন কিন্তু সেখানে খুব স্পষ্ট কোনো সুসংবাদ আমরা আমেরিকার পক্ষে পেতে দিই না। সুতরাং 1 জুন যে মিটিংটা হবে এবং আমেরিকার সাথে দাসত্ব করতে গিয়ে বাংলাদেশও কিন্তু বেশ চাপের মুখে পড়েছে। বিগত সরকার, শেখ হাসিনার সরকার যেমন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করতেন, সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং তার সরকারের সময় কিন্তু আমেরিকা বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে, কিন্তু কোনো দেশের কাছে তিনি দাসত্বের বা গোলামির চুক্তি সই করেন, যেটা বাংলাদেশ আমেরিকার কাছে করেছে। এখন আমেরিকার দাস হয়ে বাংলাদেশ এই পরিবর্তিত জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোথায় থাকবে এটা আসলে দেখতে হবে। এবার আমাদের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানা আনা হয়েছে এবং যার ফলে মিরপুরের এই চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী আসতেছে। যেটা সমস্যা হয়েছে যে মহিষরা সাধারণত পানির ভেতরে থাকতে পছন্দ করে,
কিন্তু সেখানে সেরকম জলাশয় নেই, তাকে পানির ভেতরে রাখা যাচ্ছে না। 2 ঘন্টা পর পর তার গায়ে পানি ঢেলে দিচ্ছে হামিদ নামের একজন চিড়িয়াখানার কর্মচারী। তো অচিরেই তার জন্য একটা ছোট জলাধার বা জলাশয় বানানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রতিদিন কিছুক্ষণ পর পর আমেরিকান এম্বাসি থেকে এই ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসে বিভিন্ন মানুষ নানান মজাদার উক্তি করছে, আবার কিছু কিছু দর্শক লাঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচানোর চেষ্টা করছে। মহিষটার যে ভাবভঙ্গি একেবারে ট্রাম্পের মতো, ওই যে দেখেন এখন ট্রাম্পের মতোই সে তাকায় আছে। ট্রাম্পের মতো আসলে কোনো দিক দিয়ে দেখতে না, আর অপমান আসলে ট্রাম্পের নাম দেওয়া। শুনলাম যে ওকে নাকি আবার নিয়েও যেতে পারে আমেরিকায়। আসলে আমাদের আসলে মেইনলি এখানে আসার কথা ছিল না, বাট হঠাৎ সাডেনলি প্ল্যান হয়ে গেছে যে আসি আমরা একটু ডোনাল্ড ট্রাম্পকে দেখে যাই। সো কল্ড ভালোই, মানে আর কি একদমই ডোনাল্ড ট্রাম্পের মতোই দেখতে, প্রায় অলমোস্ট, মানে খুবই কমেডি ব্যাপার স্যাপার চলতেছে।